আজকে আমরা শুরু করছি নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চান, সেই কোশ্চানের পার্ট নম্বর 7। অলরেডি কিন্তু আমরা পার্ট 1 থেকে পার্ট 6 কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে। যারা যারা দেখোনি সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক রয়েছে, বা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে সেখানে কিন্তু নির্মাণ সহায়ক বলে একটা আলাদা প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্ট ভিজিট করলে কিন্তু তোমরা পুরো সেশনটা কিন্তু পেয়ে যাবে। চলো আজকে আমরা পার্ট নম্বর 7-এ কি বলছে দেখা যাক। পার্ট নম্বর 7 আমরা 53 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো 53 নম্বর বলছে সাইজ অফ রিজিড অ্যাঙ্গেল ফিলেট ওয়েল্ড ইজ গিভেন বাই, মানে ফিলেট ওয়েল্ডের সাইজ জিজ্ঞেস করেছে রিজিড অ্যাঙ্গেলের সাইড দিয়ে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? অপশান এ বলেছে 0.707 ইন্টু থ্রড থিকনেস। তাহলে এই যে অপশান যে থ্রড থিকনেস দিয়ে দিয়েছে, তাহলে ফিলেট ওয়েল্টের আমাদের এই যে থ্রড থিকনেসটা কি, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো চলো এখানটা আমি নোট করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, থ্রড থিকনেস হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন কর্নার অ্যান্ড হাইপোটেনিয়ান্স। মানে দেখো, এই যে গ্রাফটা আমি যে পিকচারটা তো এখানে আরেকটা পিকচার শো করে দিচ্ছি। দেখো, এই রয়েছে আমাদের একটা ড্রয়িং, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। তো এইটা এইভাবে কিন্তু কার্ভ রয়েছে। তো হাইপোটেনিয়ান্স বলতে দেখো এইরকম আসছে, এইভাবে আসছে। তাহলে উপরে রয়েছে কি এ পয়েন্ট, নিচে বি পয়েন্ট, এবং এইখানটা রয়েছে সি পয়েন্ট, তাই তো? তাহলে এখানে দেখো এই যে এ বি এবং বিসি, এটা কি বলো তো? এ বি আর বিসি হচ্ছে তোমার লেগ অফ দ্য ওয়েল্টের লেগ। কিন্তু এই যে কর্নার, এই কর্নার এবং হাইপোটেনিয়ান্সের যে এই যে কর্নারটা, এই যে লাইনটা, এই থিকনেসটা হয়ে যাচ্ছে আমাদেরকে না থ্রড থিকনেস। সেখানে কিন্তু এইভাবে কিন্তু একটা প্যারাবোলার মতো কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এই যে হাইপোটেনিয়ান্সের ইয়েটা আর এই কর্নার থেকে টানবো, দিলে এই যে থিকনেসটা আমরা পেয়ে যাচ্ছি, এইটাই হয়ে যাচ্ছে আমাদেরকে না থ্রড থিকনেস। তো এখান থেকে দেখো এই যে থ্রড থিকনেসের, এখানে থ্রড থিকনেস মানে কি বলে দিয়েছে? কে ইন্টু মিনিমাম লেগ লেন্থ। এই মিনিমাম লেগ লেন্থকে আমরা আর কি বলি না, এটাকে সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্টও বলা হয়, ঠিক আছে? এই যে মিনিমাম লেগ লেন্থ, এটাকে আমরা আর কি বলি না সাইজ অফ ফিলেট ওয়েল্টও কিন্তু বলা হয়। তো এই সাইজ অফ ফিলেট ওয়েল্ট বা মিনিমাম লেগ লেন্থ আমাদের বের করতে হবে। এবং এখানে যে কে বলে দিয়েছে, কে এর ভ্যালু আমাদের জানতে হবে। এজ পার আইস কোড কী বলছে দেখো, আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা কীতে ডিনোট করি? থিটা দিয়ে ডিনোট করি। তাহলে এই থিটা যদি 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে কে এর ভ্যালু কত হয়ে যায় না 0.7। আবার এই থিটা মানে অ্যাঙ্গেল যদি 91 থেকে 100 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু কে এর ভ্যালু কত হয়ে যাবে না 0.65। আবার দেখো, থিটা যদি মানে অ্যাঙ্গেল যদি 101 থেকে 106-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু এই কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 0.60। সিমিলারলি 107 থেকে 113-এর মধ্যে থাকলে 0.53, আর 114 থেকে 120-এর মধ্যে থাকলে 0.50। এই অ্যাঙ্গেলটা কিন্তু কে এর ভ্যালু আমরা ধরবো। তাহলে দেখো এখানটা যেহেতু আমরা সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্টের সাইজ বের করব, তাহলে দেখো এখানে আমাদের কি থিটা কত বলে দিয়েছে 90 ডিগ্রি, মানে তোমার ট্রায়াঙ্গেল। তাহলে দেখো, তাহলে দ্য মিনিমাম লেন্থ অফ দ্য লেগ অফ ওয়েল্ড গিভেন আমাদেরকে রিজিড অ্যাঙ্গেল মিনস কি, রিজিড অ্যাঙ্গেল যেহেতু বলে দিয়েছে ট্রায়াঙ্গেল, মানে সেটা কি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে কে এর ভ্যালু কত 0.70। এখানটা আমরা দেখলাম 0.70, এই যে দেখতে পাচ্ছ চার্টে। তাহলে এখন আমরা কী করবো? থ্রড থিকনেস বের করব। তাহলে যেহেতু আমরা ভ্যালু পেয়ে গেলাম, তো শুধু ভ্যালুটা পুট করব। তাহলে থ্রড থিকনেস বের করতে গেলে এই যে 0.70 হচ্ছে কি কে এর সঙ্গে আমরা কি করব? মিনিমাম লেগ লেন্থ, তাই তো? তাহলে এই মিনিমাম লেগ লেন্থ মানে কি সাইজ অফ দ্য থ্রড সাইজ, এইটা এই মিনিমাম লেগ লেন্থটা আমরা বের করব। তাহলে দেখো, মিনিমাম লেগ লেন্থ বের করতে গেলে আমাদেরকে এই 0.70টাকে আমাদের থ্রড থিকনেসের দিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে দেখো 1/0.70 ইন্টু থ্রড থিকনেস ইজ ইকুয়াল টু কি মিনিমাম লেগ লেন্থ, ঠিক আছে? এই মিনিমাম লেগ লেন্থকে আমরা কি বলি? সাইজ অফ, এখানটা লিখিয়ে দিচ্ছি সাইজ অফ ওয়েল্ট, তাই না? তো এই সাইজ অফ ওয়েলটা তো আমরা তো বের করতে চাইছি। তাহলে এই এই যে 1/0.70, এইটাকে যদি ভাগ করা হয়, তাহলে 1.43 আসবে। 1.43 ইন্টু থ্রড থিকনেস, মানে সেইটা ইজগুলো কী হয়ে যাবে? সাইজ অফ ওয়েল্ট বা মিনিমাম লেগ লেন্থ। তাহলে মিনিমাম লেগ লেন্থের ভ্যালু কত হয়ে যাবে? 1.43 ইন্টু থ্রড থিকনেস। তো অপশান আমরা দেখবো, দেখো কি বলছে এখানটায়। অপশান দেখো, অপশানটা ভুল রয়েছে এখানটা দেখো 1.43 ইন্টু থ্রেড থিকনেস, এইটা আমরা কিন্তু অ্যান্সারে ক্যালকুলেশন করে পেলাম। কিন্তু এইখানে দেখো 0.707 রয়েছে,
তারপরে 414 ইন্টু থ্রোড থিকনেস, তারপরে 2.0 ইন্টু থ্রোড থিকনেস, তারপর থ্রোড থিকনেস, এটা না? তো এখানটায় যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, আমি একটা অপশান দিয়ে দিলাম, সেখানে লিখে দেবো 1.43 ইন্টু থ্রোড থিকনেস। এটা হচ্ছে গুপ্তা বইয়ের প্রশ্ন, ঠিক আছে? এই যে বিটা দেখতে পাচ্ছ, এই বিটাই হবে, মানে অপশানটা ভুল দিয়ে দিচ্ছে, সেটা তোমাকে চেঞ্জ করতে হবে কত, 1.43। তাই আমি এই 4টে অপশান বাদ দিয়ে এইটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে সলিউশান করতে হয়, ঠিক আছে? চলো, এটা হয়ে গেল। এরপর আমরা 54 নম্বরে যাব। 54 নম্বর কি বলছে দেখো, 54 নম্বর বলছে বিএমসির প্রশ্ন যে স্লেট ইজ দ্য ফর্ম অফ টাইলস ইজ ইউজ। স্লেটটা আমরা কি টাইলসের ফর্মে কোথায় আমরা ইউজ করছি? ফর পেভিংয়ে তো আমরা ইউজ করি না। ফর রোড ম্যাটেরিয়াল সেক্ষেত্রেও ইউজ করি না। অ্যাজ এন এক্সিলেন্ট রুফ কভারিং ম্যাটেরিয়াল, অবভিয়াসলি আমরা রুফ কভারিং ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু এই স্লেটটাকে আমরা ইউজ করি, ঠিক আছে? এখান থেকে যে প্রশ্নটা আসবে, রুফ কভারিংয়ের জন্য বুঝলাম আমরা স্লেট ইউজ করছি, তাহলে এখানটায় আমাদেরকে এই প্রশ্নটা আসতে পারে যে ফ্লোরিংয়ের জন্য আমরা কি ইউজ করছি না, ফ্লোরিংয়ের জন্য আমরা যে মেটেরিয়ালটা ইউজ করছি সেটা হচ্ছে কি মার্বেল, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো পেভিং মেটেরিয়াল, রোড মেটেরিয়াল, ঠিক আছে, ওগুলো আমাদের বিএমসি যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা ওই হেভি স্টোন, সফট স্টোন, সেগুলো কিন্তু আমরা পড়াশুনো করেছি। যেমন হচ্ছে তোমার আর্চেস হচ্ছে তোমার সফট স্টোন, যেটা ডিজাইন পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করি। তারপর তোমার রাবেল মেশনারি, সেটা হচ্ছে কি হার্ড স্টোন। তারপর হচ্ছে তোমার রোড হচ্ছে তোমার হার্ড, ডিউস অ্যান্ড ডিউরেবল, তাই না? তারপরে রিটেনিং ওয়াল, সেটা হচ্ছে কি হেভি স্টোন, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করেছি। এটা আরও যদি ডিটেলসে পড়তে হয়, যেহেতু সিলেট দিয়েছে আমাদের রক চ্যাপ্টার থেকে, তো রক ক্লাসিফিকেশানটা কিন্তু আমাদের পড়তে হবে। রক ক্লাসিফিকেশানের মধ্যে কী কী আসছে? রক ক্লাসিফিকেশানের মধ্যে আমাদের সর্বপ্রথম আসবে তোমার জিওলজিক্যাল ক্লাসিফিকেশান, তারপরে ফিজিক্যাল ক্লাসিফিকেশান, তারপর হচ্ছে তোমার কেমিক্যাল ক্লাসিফিকেশান। এই 3টে ক্লাসিফিকেশান যদি ভালো করে পড়াশোনা করা হয়, তাহলে এই সব প্রশ্নগুলো কিন্তু কিছু আটকাবে না। আমি যে 4টা সর্বপ্রথমে করিয়েছিলাম এই নির্মাণ সহায়কের পার্ট নম্বর 1 এর 1 নম্বর প্রশ্নতে, সেটা তোমরা একবার ভালো করে দেখে নাও, তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে কিন্তু 3 রকমের পার্ট রয়েছে। কি পার্ট? একটা রয়েছে তোমার 1 নম্বর যেটা রয়েছে সেডিমেন্টারি রক, ঠিক আছে, কি সেডিমেন্টারি রক, তারপর হচ্ছে ইগনিয়াস রক, তারপরে মেটামরফিক রক। এই সেডিমেন্টারি রক কি না, সেডিমেন্টারি রক হচ্ছে ধরো একটা বড় পাথর রয়েছে, ওই পাথরটা ওয়েদার অ্যাকশানের জন্য ছোট ছোট পাথরে পরিণত হয়ে যাচ্ছে, ভেঙে ছোট ছোট পাথরে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি না সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক মানে কি, বাংলায় যেটাকে বলা হয় পাললিক শিলা। তার উদাহরণ হিসাবে যদি দেখা হয় তাহলে জিপসাম, স্যান্ডস্টোন, লাইমস্টোন, গ্রাভেল, সেল, ঠিক আছে, এইগুলো হয়ে যাবে কি আমাদের না তোমার সেডিমেন্টের রকের উদাহরণ। কিন্তু এখানটায় যে মেন পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি ফর্ম বাই ওয়েদার অ্যাকশান। কি ওয়েদার অ্যাকশান, এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়েদার অ্যাকশানের জন্য বড় পাথরটা ভেঙে ছোট ছোট পাথরে পরিণত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইগনিয়াস রক কি না, দেখো ইগনিয়াস রক এমন হচ্ছে, সেটা হচ্ছে সলিডিফিকেশান হতে হবে ম্যাগমা এবং লাভা, তোমার ভূগর্ভের উপরে বা নিচে আগ্নেয়শিলা বা ম্যাগমা বা লাভা বের হয়ে যে রকটা তৈরি করবে, ঠিক আছে? তো সেটাই হয়ে যাচ্ছে আমাদের ইগনিয়াস রক। তো এই যে ইগনিয়াস রকের উদাহরণ হিসাবে যদি বলা হয়, তাহলে গ্রানাইট, বেসাল্ট, ট্রেপ, ডলোমাইট, পিগমাটাইল, এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের না ইগনিয়াস রকের উদাহরণ। আর একটা রয়েছে মেটামরফিক রক। মেটামরফিক রক হচ্ছে তোমার সেডিমেন্টারি রক এবং ইগনিয়াস রকের জন্য যেটা হয়, মানে হাই প্রেশার, মানে তোমার হাই টেম্পারেচারের জন্য, ঠিক আছে? সেটাই হয়ে যাবে কি হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, তখন আমাদের হয়ে যাচ্ছে কি না মেটামরফিক রক। এই মেটামরফিক রককে আমরা কি বলি, রূপান্তরিত শিলা। তাহলে পাললিক শিলা আমরা পড়লাম, রূপান্তরিত শিলা পড়লাম, আগ্নেয় শিলা পড়লাম, তাই না? তো আগ্নেয় শিলা পড়লাম। তাহলে এই মেটামরফিক রকের কিছু উদাহরণ রয়েছে। কি উদাহরণ রয়েছে না, দেখো মেটামরফিক রকের উদাহরণ হয়ে যাবে যেমন তোমার মার্বেল, কোয়ার্টজ, স্লেট। তাহলে এই যে স্লেটটা কী রক হয়ে যাবে, মেটামরফিক রক হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে। আবার কিছু একটা চার্ট রয়েছে, যেমন হচ্ছে তোমার একদিকে দিয়ে দেবে রক, দিয়ে তোমাকে বলবে মেটামরফিক রকে রূপান্তরিত করতে হবে। যেমন হচ্ছে তোমার গ্রানাইট,
কি না গ্রানাইট। গ্রানাইটকে যদি মেটামরফিক রকে করা হয় তাহলে কী হয়ে যাবে, নিস হয়ে যায়, তাই না। বেসাল্ট কী হবে না বেসাল্ট, বেসাল্ট হয়ে যাবে কি চিস্ট, ঠিক আছে। তারপর যেমন ধরো সেল, সেলটা কি হয়ে যাবে সিলেট। এইভাবে কিন্তু চার্ট কিন্তু আমি করিয়েছি খুব ডিটেলসের সাথে, তো সেগুলো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। তো চলো এরপরে আমরা যাব 55 নম্বরে। 55 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেখো কি বলছে, আফটার স্টোরেজ দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট, ঠিক আছে। আফটার স্টোরেজ দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট, তাহলে সেটা কী হয়ে যাবে, ডিক্রিজ হবে। কেন না তোমার স্ট্রেংথ কী হয়, রিডিউস হয়, রিডিউস হয়ে যায় কি স্ট্রেংথটা। কেন না যে সিমেন্টটা আগে আমরা স্টোর করব সেটাকে আমাদেরকে আগে ইউজ করে নিতে হবে, কারণ তার স্ট্রেংথটা কী হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, রিডিউস হয়ে যায়। তাই আমাদের এখানে কী হয়ে যাবে না তোমার ডিক্রিজ হয়ে যাবে। অপশান নম্বর এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানটায় কিন্তু কনসেপ্ট আমি দিয়েছি, ওভার টাইম দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট ডিক্রিজ ডিউ টু অ্যাগেন্স এজ ফলো। যেমন দেখো পিরিয়ড থাকে একটা আর রিডিউস ইন স্ট্রেংথ, যেমন 3 মাসের পিরিয়ডে তোমার যে রিডিউশন ইন স্ট্রেংথ কতটা রিডিউস করবে না 20% রিডিউস করবে। 6 মান্থে কত 30% রিডিউস করে, 12 মান্থে কত না 40% রিডিউস করবে, 24 মাসে কত না তোমার সেটা 50% কিন্তু স্ট্রেংথ রিডিউস করে। তাহলে এখানটা হিন্টস দিয়ে দিয়েছি, দেখো আফটার স্টোরেজ স্ট্রেংথ অফ সিমেন্ট কী হয়ে যাবে ডিক্রিজ। তো সুতরাং অপশান এ হয়ে যাবে আমাদেরকে কারেক্ট অ্যান্সার। ওকে চলো এরপর আছে তোমার 56 নম্বর। 56 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বা প্রশ্ন তোমরা বলতে পারো, যেটা হচ্ছে সয়েল মেকানিক্সের প্রশ্ন। দেখো কি বলছে 56 নম্বর বলছে ইনঅর্গানিক সয়েল। আচ্ছা যেহেতু ইনঅর্গানিক বলে দিয়েছে, তো সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইনঅর্গানিক জিনিসটা কি, কোন কোন সয়েলটাকে ইনঅর্গানিক বলা হচ্ছে। উইথ লো কম্প্রেসিবিলিটি, এবং বলে দিয়েছে দেখো লো কম্প্রেসিবিলিটিও বলে দিয়েছে, আর রিপ্রেজেন্টেড বাই, ঠিক আছে, আর রিপ্রেজেন্টেড বাই। দেখো ইনঅর্গানিক সয়েল, তাহলে এখানে আমি একটা তোমাকে তোমার এই যে ফাইন গ্রেন সয়েলের ক্লাসিফিকেশনের সম্পর্কে একটু বলবো, ঠিক আছে। সেখানে আমরা যেমন ইনঅর্গানিক সয়েল বলে মানে ইনঅর্গানিক সয়েল আমরা কাকে বলি, ক্লেকে, ক্লেকে হ্যাঁ ক্লেকে ইনঅর্গানিক সয়েল বলা হয়, যেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আবার এটা হচ্ছে তোমার ইনঅর্গানিক, কি ইনঅর্গানিক, তো ইনঅর্গানিক আমরা ক্লেকে রিপ্রেজেন্ট করছি। আবার দেখো ও বলতে আমরা কাকে রিপ্রেজেন্ট করছি না অর্গানিক সয়েল, কি অর্গানিক সয়েলকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এম বলতে আমরা কি বলি না এম বলতে সিল্টকে রিপ্রেজেন্ট করি। এগুলো হচ্ছে ফাইন গ্রেন সয়েলের ক্লাসিফিকেশান। এখানে দেখো কিছু প্লাস্টিসিটি তোমার চার্ট রয়েছে, প্লাস্টিসিটির চার্ট। সেক্ষেত্রে দেখো এই যে এল বলতে কি বোঝায় না এল বলতে লো কম্প্রেসিবিলিটিকে বোঝায়, ঠিক আছে। এবং আই বলতে কি বোঝায় না মিডিয়াম, কি না মিডিয়াম কম্প্রেসিবিলিটি। আর তোমার এইচ বলতে কি বোঝায় না হাই কম্প্রেসিবিলিটিকে রিপ্রেজেন্ট করা হয়। তো এখানটায় কিছু আমি তোমাদের নোটস নিয়ে এসেছি, যেগুলো দেখো এখানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অ্যাজ পার সয়েল ক্লাসিফিকেশান, যেমন ক্লেকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, সিল্টকে এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, স্যান্ডকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর্গানিক সয়েলকে ও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। দেখো লো কম্প্রেসিবিলিটি আর লো প্লাস্টিসিটি সয়েল মানে যেটা হচ্ছে সিল্ট, তার যে রেশিওটা ভেরি করে তোমার গ্রেটার দেন 35%, ঠিক আছে। তাহলে এখানটা দেখো এই যে এম এল বলতে কি বোঝাবে, কেন এগুলো বলছি দেখো নিচে একটা গ্রাফ রয়েছে, সেটা তোমাদেরকে ভালো করে বোঝাবো। এই যে দেখো এম এল হচ্ছে না তোমার লো প্লাস্টিক সয়েল, সিএল বলতে লো প্লাস্টিক ইন অর্গানিক সয়েল, কেন সি হল অর্গানিক সয়েল। আবার ওয়েল হচ্ছে তোমার লো প্লাস্টিক অর্গানিক সয়েল, ঠিক আছে। আর মিডিয়ামের কথা যদি বলি, দেখো মিডিয়াম কম্প্রেসিবিলিটি সয়েল, যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, মিডিয়ামটাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, আই দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, ঠিক আছে। তো এমআই হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট সয়েল, সিএল হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট প্লাস্টিক অর্গানিক সয়েল, আর ওআই হয়ে যাচ্ছে তোমার ইন্টারমিডিয়েট প্লাস্টিক অর্গানিক সয়েল। আর হাই কম্প্রেসিবিলিটি সয়েলের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার এমএইচ, এই পার্সেন্টেজগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তারপর কিন্তু এটা দেখাবো। আচ্ছা হাইটাকে আমরা কী দিয়ে করছিলাম না এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তাহলে এমএইচ বলতে হাই প্লাস্টিক সিল্ট, সিএইচ বলতে হাই প্লাস্টিক ইনঅর্গানিক ক্লে, আর ওএইচ হয়ে যাচ্ছে হাই প্লাস্টিক অর্গানিক ক্লে, ঠিক আছে। তো দেখো এখানটায় এই যে তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ এখানটায়,
তোমার একদিকে রয়েছে কি না প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট যেটাকে এলএল দিয়ে ডিনোট করা হচ্ছে, আর এই দিকে রয়েছে আমাদের কি প্লাস্টিক ইন্ডেক্স, এটা আইপিকে দিয়ে আমরা ডিনোট করেছি। তো এই যে তোমরা যে চার্টটা দেখতে পাচ্ছ এখানে দেখো, এই যে 20 এখানে এই পয়েন্টটা রয়েছে কত 0 কোঅর্ডিনেটে, এদিকে 10, 20, 30, 40, 50, 60, 70 এরকমভাবে কিন্তু বেরিয়ে গেছে। তো এই 20 থেকে যে লাইনটা গেছে, এই যে 20 থেকে যে লাইনটা গেছে এইটা হচ্ছে তোমার কি বলো তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কত 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা গেছে এটাকে আমরা কি লাইন বলি না এ লাইন বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে যে 20 এই মার্কটা থেকে গ্রাফের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা যায় সেই লাইনটাকে আমরা কী লাইন বলি, সেটাকে আমরা এ লাইন বলি। এবং তোমাকে এখানে মনে রাখতে হবে এই যে এ লাইনের উপরে যাই থাকবে সেটাকে আমরা কি বলবো ক্লে। তাহলে এ লাইনের উপরে যা থাকবে সেটাকে আমরা ক্লেকে আমরা কি দিই না সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। এবং এর নিচে যেটা থাকবে তাকে আমরা কি বলবো না শিল্ড, কি শিল্ড। তো শিল্ডকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, শিল্ডকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এ লাইনের উপরে হচ্ছে তোমার ক্লে, এ লাইনের নিচে হয়ে যাচ্ছে আমাদের কি শিল্ড, ঠিক আছে। এখানে দেখো এই যে রয়েছে ব্যাপারটা না, এই যে 20, 30, 35 এখানে একটা ভ্যালু রয়েছে, কি ভ্যালু না দেখো সেই ভ্যালুটা এখানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 20 থেকে 35, আচ্ছা এইখানটা তোমাকে আগে দেখিয়ে দিই তারপর দেখো এখানটা দেখো এই যে 20 এবং 40-এর মাঝখানে দেখো এই যে ডটের লাইন রয়েছে, এই যে ডটের লাইন মানে এইটা হচ্ছে তোমার 35 ডিগ্রির মার্ক। এই 35 ডিগ্রির মার্ক থেকে 50 ডিগ্রি মানে এই 35 থেকে 50 এই যে ব্যাপারটা এর মধ্যে যে ভ্যালুটা থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো না মিডিয়াম জোন বলবো। তাই দেখো এখানটায় মিডিয়ামটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, আর এম হচ্ছে শিল্ড, সেটা হচ্ছে কি মিডিয়াম শিল্ড, ঠিক আছে। এবং 50 থেকে 70 এর মধ্যে যেটা থাকবে, ঠিক আছে, 50-এর উপরে যেটা থাকছে মানে যে 70 দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে কি হাই শিল্ড, কি হাই শিল্ড। মানে তাহলে এই জোনটা হয়ে যাচ্ছে আমাদের কি হাই, এবং এই এমআই যেটা রয়েছে মানে মিডিয়াম, এবং নিচে তোমার 35-এর নিচে যেটা চলে যাচ্ছে সেটাকে মানে 30-এর নিচে বলতে পারো, 30-এর নিচে সেটাকে আমরা কি বলছি না লো জোন। এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে মিডিয়াম আর এটা হয়ে যাচ্ছে কি লো জোন। সিমিলারলি উপরের দিকে এটা হচ্ছে কি ক্লে লো, এটা হচ্ছে কি ক্লে মিডিয়াম, আর এটা হচ্ছে কি ক্লে হাই। ক্লিয়ার, এইটুকু তো ক্লিয়ার। তাহলে দেখো এটাকে আমরা সহজ বললে কি বলবো ক্লে উইথ লো, এটাকে কি বলবো ক্লে উইথ মিডিয়াম, আর এটাকে বলবো ক্লে উইথ হাই, এবং নিচে এটাকে আমরা কি বলবো সিল্ট উইথ হাই, সিল্ট উইথ মিডিয়াম, সিল্ট উইথ লো। এইটুকু কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানটা ভ্যালুটাও কিন্তু তাই এখানটায় রয়েছে যে লিকুইড লিমিট 20 থেকে 30, ঠিক আছে, হচ্ছে তোমার লো 35 থেকে 50, মিডিয়াম 50 থেকে 70 হচ্ছে হাই, 70 থেকে 90 হলে হয়ে যাবে কি ভেরি হাই। কিন্তু এখানটা দেখো আমাদের প্রশ্নতে যেটা বলে দিয়েছে, প্রশ্নতে কি বলে দিয়েছে দেখো লো মিডিয়াম বলে দিয়েছে, দেখো লো কম্প্রেসিবিলিটি, দেখো লো কম্প্রেসিবিলিটি ইন অর্গানিক সয়েল, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে এমএল হয়ে যাবে, তাই না এমএল হয়ে যাবে। ওকে, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু অনেক সময় তোমাদের প্রশ্ন আসবে যে এই যে এ লাইনের মিডিয়াম পোর্শানে এ লাইনের উপরে, ঠিক আছে, ক্লে মানে এই তোমার 35 থেকে 70-এর মধ্যে যদি ভ্যারি করে তখন এ লাইনের উপরে যে পার্টটা এটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে আমরা কি বলবো ক্লে উইথ কি মিডিয়াম। আর যদি এ লাইনের নিচে বলে তাহলে কী হয়ে যাবে তোমার শিল্ড উইথ মিডিয়াম। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নগুলো আসে। ওকে, চলো চলো আজকে ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে, ঠিক আছে। তো আগামী দিনে আমরা আবার ধীরে ধীরে করে এইভাবে পার্টগুলো নিয়ে আসবো। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে সাপোর্ট করতে হবে। তার জন্য কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এবং ভিডিওটাকে বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন অন রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলো তোমরা জয়েন করো বিভিন্ন রকমের ইনফরমেশান পাওয়ার জন্য। তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে দেখা হবে। থ্যাংক ইউ।